ছাত্রদের অপ্রতিরোধ আন্দোলনের মুখে আগামী এক সপ্তাহের মধ্যে হাসিনা সরকারের পতন হবে, অঙ্ক কষে প্রমাণ করে দিলেন পিনাকি ভট্টাচার্য। দেশে দেশে বাংলাদেশে পোশাক প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু। এবং সর্বশেষ জানাবো, জাতিসংঘের ম্যান্ডেটে প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাওয়ার ডিক্টেটরশিপ ওয়ার্ক বইয়ের ৮ নম্বর পৃষ্ঠায় বলা আছে কিভাবে স্বৈরশাসকের পতন হয়। এই বইয়ের ১৭৯ পৃষ্ঠায় একটি গ্রাফের সাহায্যে বোঝানো হয়েছে স্বৈরশাসকের কিভাবে পতন হয়। এই গ্রাফে ১৯৪৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন দেশের স্বৈরশাসকরা কিভাবে পতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে মিলিটারি কুয়ের মাধ্যমে। পিনাকি বলেন, আমাদের হাসুবুবু বাবার মিলিটারি কুয়ের মাধ্যমে পতন হয়েছিল, তাই হাসিনার সবচেয়ে বড় ভাই এইভাবে কেউ আবার তার বাবার মতো পরিণতি না করে। এরপরে আছে নির্বাচন, গণঅভ্যুত্থান, বিদ্রোহ, বাইরের শক্তির চাপ ও সর্বশেষ রাষ্ট্রটাকে ধ্বংস করে স্বৈরশাসকের পতন হয়। স্বৈরাচারের সাথে রাষ্ট্রের ধ্বংস হওয়ার একটি সম্পর্ক আছে, তা আমি মাঝে মাঝেই বলি, দেশটাকে শেষ করে দিয়ে যাবে, এটাও একটি সম্ভাবনা। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, বাংলাদেশে আর্মি কু হওয়ার সম্ভাবনা নেই, আমরা চাইও না আর্মি কু হোক। আমরা গণঅভ্যুত্থান ঘটানোর হিম্মত রাখি, আমাদের কোটি কোটি নিবেদিত কর্মী আছে যা গণঅভ্যুত্থান ঘটাতে পারে। এই বইয়ের ১৮২ পৃষ্ঠায় একটি গাণিতিক মডেল তুলে ধরে পিনাকি বলেন, হাসিনার পতনের সম্ভাবনা এই মডেলে দেখানো হয়েছে। হাসিনার টিকে থাকার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। হাসিনার যা যা বৈশিষ্ট্য আছে তার সবই এই মডেলে ঢোকালে যা ফল আসে তা দেখানো আছে, তাই হাসিনা সরকার আর টিকে থাকতে পারবে না। যে কারণে এত দ্রুত হাসিনার পতন হবে সেটি হচ্ছে অর্থনৈতিক সংকট। এই বইয়ের ১৮৬ পৃষ্ঠায় তুলে ধরে পিনাকি বলেন, একটি স্বৈরশাসক যে সিস্টেমে চুরিচামারির সুযোগ সৃষ্টি করে তা দলের ও প্রশাসনের লোকদের ঠিক রাখত, সেটি আর করতে পারে না অর্থনৈতিক সংকটের কারণে। আমরা সংঘর্ষ চাই না, সংঘাত চাই না, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই। সারা দুনিয়ায় তোমাদের কোনো বন্ধু নেই, তোমার সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, জানালাগুলো বন্ধ হওয়ার আগেই বিদায় নাও। দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে পিনাকি ভট্টাচার্য বলেন, যদি আপনার সন্তানদের জন্য বাংলাদেশকে অবরুদ্ধ কাশ্মীর, উত্তর কোরিয়া বা প্যালেস্টাইন বানাতে না চান, আসুন এ লড়াইয়ে। আকাশ ভেঙে কোনো বাধা না মেলে ঝড়ঝাড় বেগে আসুন রাজধানীতে, লাখে লাখে কোটিতে কোটিতে আসুন মাতৃভূমির মুখ থেকে ফ্যাসিবাদের কলঙ্ক তিলক মুছে দিতে আসুন। ঢাকাবাসী আপনাদের খাবার এবং পানি দিয়ে স্বাগত জানাবে। ঢাকার রাজপথে ১০ লাখ নয়, ২০ লাখ নয়, কোটি কোটি মুক্তিগামী মানুষের মিছিল হবে। আমরা হব নতুন ইতিহাসের নির্মাতা। আমাদের সাথে থাকবে তিতুমির, সাথে থাকবে হাজী শরীয়তুল্লাহ, সালাম জব্বার, রফিক, বরকত, থাকবে ৭১-এর শহীদারা, সাথে থাকবে নূর হোসেন, ভয় কিসের। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকে যুবকেরা আপনাদের সামনের ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে হাজির হয়েছে। এই লড়াই বিএনপির একার লড়াই নয়, এই লড়াই আমাদের সবার। আমরা আমাদের শাসককে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। একটি রাষ্ট্রের নাগরিকের খুবই বৈধ নাগরিক এবং রাজনৈতিক অধিকার। আমরা জানি হাসিনাকে কারা ক্ষমতায় রেখেছে, আমরা জানি হাসিনা কাদের প্রতিনিধি। আপনি আপনার জন্য লড়বেন, নিজের জন্য লড়াই করছেন। আপনি ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে যা আপনাকে বিপুল গৌরবে ভূষিত করতে পারে। আবার এই লড়াইয়ের অংশ না নেওয়ার জন্য লজ্জা এবং গ্লানি, কলঙ্ক তিলক কপালে লাগতে পারে। আপনি সারা জীবন হয় এই গৌরব বয়ে নিয়ে বেড়াবেন, আপনার সন্তান তাদের সন্তানদের সামনে আপনার সেই গৌরব কথা বর্ণনা করবে। যারা মুক্তিযুদ্ধের সময় যুবক ছিল কিন্তু যুদ্ধে যায়নি, তাদের জীবনটা কি লজ্জার নয়, গ্লানির নয়, অপমানের নয়? আমরা কি জাফর ইকবালের ভীরুতার জন্য, কাপুরুষতার জন্য লজ্জা দিই না, যুদ্ধে না যাওয়ার জন্য? পিনাকি ভট্টাচার্যও বলেন, আমাদের এই লড়াইয়ে আমরা বিজয়ী হব, আজ না হয় কাল, একদিন না হয় একদিন আমরা বাংলাদেশে মুক্ত করবই। বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার সৈনিকরাই আগামী বাংলাদেশের নায়ক হবে। আর আজ যে যুবক তরুণ নানা অজুহাতে লড়াইয়ে নামবে না, সে সারা জীবন লজ্জা, গ্লানি আর অপমানের অঙ্গারে দগ্ধ হবে। শিক্ষার্থীদের লড়াইয়ের লক্ষ্যের সাথে আপনাদের লক্ষ্য মিলে গেছে, তাই শিক্ষার্থীদের এই লড়াই আপনারও লড়াই। পিনাকি বলেন, আমি ৯০ সৈনিক, আমি বাতাসে গণঅভ্যুত্থানের গন্ধ বুঝতে পারি। আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। আগস্টে ৩ থেকে ১০ তারিখ কী হবে সেই মহেন্দ্রক্ষণ। আমেরিকার সাংবাদিক জন রিড রুশ বিপ্লবে খুব কাছ থেকে দেখে একটি বেস্ট সেলার লিখেছিলেন, নাম দুনিয়া কাঁপানো ১০ দিন। মাত্র এই ১০ দিনেই রুশ বিপ্লব বিজয়ী হয়েছিল। সেটাই ছিল রাশিয়ার মহেন্দ্রক্ষণ। আপনারা দুনিয়া কাঁপানোর ৭ দিনের সাক্ষী আর নির্মাতা হতে যাচ্ছেন। আপনাদের সেই লড়াই সারা দুনিয়ার গণতন্ত্রের লড়াইয়ের একটি ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে।
আপনাদের লড়াই নিয়ে লেখা হবে বেস্ট সেলার দুনিয়া কাঁপানো 7 দিন। হাসিনা যাবে কি যাবে না, বাংলাদেশ আরেকটি অবরুদ্ধ কাশীর হবে কি না, সেটা নির্ভর করছে আপনাদের ওপর। তরুণ তরুণীদের উদ্দেশ্যে পিনাকি ভট্টাচার্য বলেন, হে তরুণ আর তরুণীরা, 3 তারিখ থেকে ঢাকার রাজপথে দখল দিন। ঢাকার তরুণ যুবকরা অগ্রণী হয়ে নেমে আসুন রাজপথে। জনতার শক্তিকে পুলিশ কিভাবে পিছু হটে সেটা নিরাপদ সড়কের আন্দোলনে দেখেছি। আমরা কোটা বিরোধী আন্দোলনেও দেখেছি। পুলিশ মারমুখী হবে কি না, হবে না, সেটা নির্ভর করছে আপনার ওপরে। আপনার কত সংখ্যায়, কতজন রাস্তায় জনসংগম করতে পারছেন সেটার ওপর। 3 তারিখ থেকে রাজপথে তরুণদের দখলে চলে যাবে। 3 তারিখ থেকে আপনাকে কিছুই করতে হবে না, শুধু আপনার বাসার সামনে পথের দখল নিন। ঢাকা যুবকেরা, তরুণেরা নেমে আসুন রাস্তায়। আমি বিশেষভাবে আহ্বান জানাবো বোনদের, মায়েদের। পৃথিবীর কোনো মহৎ লড়াই সফল হয়নি আপনাদের স্পর্শ ছাড়া। আপনারা শুধু মমতার আধার নয়, আপনারাই শক্তি। এরশাদ আমাদের প্রায় হারিয়ে দিয়েছিল। 28শে নভেম্বর জরুরি অবস্থা ঘোষণা করে কারফিউ দিয়ে দিয়েছিল ঢাকায়। সেই দিন কোনো যুবকের সাহস হয়নি রাজপথে বের হওয়ার। পিনাকি বলেন, আমি নিজেও আহত হয়ে শয্যাশয়ী। আমাদের অনেক সহযোদ্ধারা পলাতক, তাদের খোঁজে পুলিশ হন্য হয়ে খুঁজছে। সেই দিন এক অভূতপূর্ব ঘটনা ঘটল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কারফিউ ভেঙে মিছিল বের করল। ওই মিছিলের স্ফুলিঙ্গ দাবানল হয়ে ছড়িয়ে গেল ঢাকা শহর, তারপর সারা দেশে গণঅভ্যুত্থান ঘটে গেল। 90 সৈনিক সবাই এক বাক্যে স্বীকার করবে এরশাদের পতন সম্ভব হয়েছিল ছাত্রীদের সেই কারফিউ ভাঙার সাহসী মিছিলে। সেদিন আমাদের বোনেরা ভয় ভেঙে তাদের বন্ধু, তাদের প্রেমিক, তাদের ভাইদের সাহস দিতে রাজপথে যদি নেমে না আসতো, বাংলাদেশের ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো। তাই বোনেরা, মায়েরা, আপনারাও নামুন আপনাদের ছেলেদের সাহস দিতে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে ডাকাতের হাতে ছেড়ে দেব না। মৃত্যু ভয় তুচ্ছ করে হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে যুবক রাজপথে নেমে আসুন। তরুণের বাঁধ ভাঙা প্লাবনে ফ্যাসিবাদের জঞ্জল ধুয়ে সাফ করে দিন। ইতিহাসের নির্মাণ করি, যদি মৃত্যু আসে ভয় নেই। বীরের মতো আমরা একবার মৃত্যুকে আলিঙ্গন করব, কাপুরুষের মতো বারবার মরব না। আপনি হয়ে উঠুন এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, এই প্রজন্মের তিতুমির, এই প্রজন্মের চেগাফেরা, স্পার্টাকাস। আপনি হয়ে উঠুন ইতিহাসের সেই মহানায়ক যার প্রতীক্ষায় ছিল বাংলাদেশ। এই মাসে আমরা শেখ মুজিবের বাকশালকে উৎখাত করেছিলাম। এই মাসে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে পরাজয় করব ইনশাআল্লাহ। দেশে দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের অ্যাকশন শুরু। শেখ হাসিনার বিরুদ্ধে অবশেষে চূড়ান্ত অ্যাকশন শুরু করেছে আমেরিকা। গণতন্ত্র এবং মানবাধিকার প্রশ্নে দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে সতর্ক করে আসছিল যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হয় যুক্তরাষ্ট্র কিছুদিন আগে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি চালু করেছে। এরই মধ্যে তারা কিছু লোকের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগও করেছে। এমনকি শেখ হাসিনা ছেলে সচিপদের জয়ও এই ভিসা নীতির আওতায় পড়ছে। ছেলের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগের সংবাদ জানার পরই শেখ হাসিনা আরও খেপে গেছেন। তিনি এখন প্রতিদিনই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে কথা বলছেন। বলতে গেলে যুক্তরাষ্ট্রকে হাসিনা পাত্তাই দিচ্ছেন না। হাসিনা এখন নিজেকে সুপার পাওয়ার মনে করছেন। অপরদিকে 18 জুলাইয়ের পর থেকে শেখ হাসিনা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কোনো পরোয়া না করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্র বসে নেই, তারা এখন হাসিনাকে অর্থনৈতিক চাপে ফেলছে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির বাজার হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউভুক্ত দেশগুলো। ইতোমধ্যে তারা বাংলাদেশে পোশাক প্রত্যাহার করা শুরু করে দিয়েছে। এবছর বাংলাদেশে তৈরি পোশাক বিক্রি করা বন্ধ হয়েছে এবং গ্রাহকদের ফেরত দিতে বলা হয়েছে। বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হবে বলে ইউএর একজন মুখপাত্র জানিয়েছেন। অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের 25শে অক্টোবর নতুন ইউএ বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনার গুরুত্ব সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে 40 কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন ও দেশের বিদ্যুৎ খাতের পরিবেশ সম্মত টেকসই রূপান্তরের জন্য এই অর্থ খরচ করার কথা। এছাড়া আরও 5টি ক্ষেত্রে সহযোগিতা বাবদ 7 কোটি ইউরোর চুক্তিও সই করা হয়। এই 5টি ক্ষেত্র হল শিক্ষা, শোভন কাজ, পরিবেশ সম্মত নির্মাণ শিল্প, ই গভর্ন্যান্স ও জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ।
নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংস ঘটনার প্রতি ইউএর সাড়া হিসেবে। ইউএর মুখপাত্র বলেছেন, বিরাজমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের চলতি ঘটনাবলী এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে ওই মুখপাত্র বলেন যে সংস্থাটি বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিতে জোসেফ বোরেল বলেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, 27 জুলাই লাওসের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের কাছে উদ্বেগ প্রকাশ করেন। ইউএর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান আরও বলেন, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন। অবশ্যই এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত দায়ী ব্যক্তিদের বিচারে আওতায় আনতে হবে। জোসেফ বোরেল বলেন, এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তারা গভীর নজর রাখবেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মূলনীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশের সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। 2023 সালে দেশের মোট বাণিজ্যিক 20.7% হয়েছে এই জোটের দেশগুলোর সঙ্গে। এই দেশগুলো বাংলাদেশ থেকে যত পণ্য আমদানি করে তার 90% বেশি হলো তৈরি পোশাক। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার পশ্চিমা দেশগুলোর সাথে যে অতি বাড়াবাড়ি করছে সেটার ফল হতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর সরাসরি অর্থনৈতিক নিষেধাজ্ঞা না দিয়ে ভিন্নভাবে কাজটা করছে। এটিও শেখ হাসিনার সরকারের ওপর এক প্রকার চাপ। এখন তারা যদি বাংলাদেশ থেকে সব পোশাক প্রত্যাহার করে তাহলে আমাদের রপ্তানি একেবারে ধ্বংসে পড়বে। শেখ হাসিনাকে এমনিতেই ক্ষমতা ছেড়ে দিতে হবে।